This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রোববার রাত 11টা মানেই আপনারা জানেন নিউজ অ্যাট 11। আর নিউজ অ্যাট 11-এ আজকে শুরুতেই একটা আপডেট রয়েছে আপনাদের জানাই। আবারও পুলিশ আক্রান্ত হয়েছে। বীরভূমের ঘটনা, লাভপুরের হাতিয়ার কাছে নকল সোনার কয়েন ধরার জন্য নাকা চেকিং চলছিল পুলিশের। সেই সময় অতর্কিতে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি গাড়ি, আহত হয়েছেন একজন পুলিশকর্মী। এক্সক্লুসিভ সেই সময়কার ছবি, সেই ঘটনার ছবি আপনারা দেখছেন। তার পরবর্তী সময় আপনারা দেখছেন, সেই ঘটনার পরবর্তীকালীন সময় আপনারা ছবি দেখছেন এই মুহূর্তে টিভি9 বাংলার পর্দায়। আমার সহকর্মী হিমাদ্রির কাছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। হিমাদ্রি, আর কি জানা যাচ্ছে এই বিষয়ে এখনো পর্যন্ত? এই ঘটনার কি পদক্ষেপ করা হয়েছে? একেবারে পুলিশের যে গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বীরভূমের হাতিয়া গ্রামের কাছে। নকল সোনার কয়েনের যে উৎপাত, সেটা বীরভূম জেলায় একাধিক সময় দেখা যায় এবং সেই ধরনের পুলিশের কাছে ইনফরমেশন ছিল। সেই মতো পুলিশ যখন নাকা চেকিং শুরু করে, অতর্কিতে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, একজন পুলিশ কর্মী যাতে আহত হয়েছে। কে বা কারা কি জন্য এই ধরনের কাজ করলো, অর্থাৎ পুলিশকে যে আক্রমণ করা হয়েছে, পুলিশকে দমানোর চেষ্টা করা হচ্ছে, কাদের সাহায্যে বা কাদের স্বার্থের জন্য দমানোর চেষ্টা করা হচ্ছে, সেই সমস্ত বিষয় ইতিমধ্যেই তদন্ত করছে লাভপুর থানা পুলিশ। একজন পুলিশ কর্মী কিন্তু আহত হয়েছেন। স্বাভাবিকভাবেই এই লাভপুর থানা এলাকা থেকেই কিন্তু একাধিক জায়গা থেকে এই নকল সোনার কয়েনের ব্যবসার হদিশ এর আগেও পাওয়া গেছে এবং সেই খোঁজেই পুলিশ যখন তল্লাশিতে নামে তখন কিন্তু পুলিশকে লক্ষ্য করে এই ধরনের আক্রমণের ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবে চাঞ্চল্যকর একটা বিষয়। পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যে অ্যাকশন নেওয়া হবে, এই ধরনের যে সমস্ত যেখান থেকে এর আগে উদ্ধার হয়েছে এই ধরনের নকল সোনার কয়েন, সেই সমস্ত জায়গাগুলি সেটা একেবারে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। পরবর্তী থেকে পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ নয় সেটা দেখার বিষয় এই মুহূর্তে। ধন্যবাদ হিমাদ্রি। পুলিশের তরফ থেকে পরবর্তীকালে কি পদক্ষেপ করা হয় সেটাই দেখার বিষয় আমার সহকর্মী জানালেন। এই মুহূর্তে এখনো পর্যন্ত লাভপুরের নাকা চেকিং এর সময় পুলিশের ওপর হামলার অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের পাটনা বাজার এলাকা এবং পাটনা বাজারের সরস্বতী পুজোকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন। এক্ষেত্রে থিম কুরুক্ষেত্র, থিমটা কি কাকতালীয়? এই প্রশ্ন উঠেছে তার কারণ এবারের মতো সরস্বতী পুজো ঘিরে কুরুক্ষেত্র এর আগে কখনো হয়েছে বলে সাম্প্রতিক আমাদের তো মনে পড়ে না। নদিয়ার স্কুলে, কলকাতার কলেজে সরস্বতী পুজো করতে হুমকি আসে, বলা ভালো করতে না দেওয়ার হুমকি আসে। ফলে সেক্ষেত্রে হুমকি ঘিরে উত্তপ্ত হয় এ রাজ্যের রাজনীতি। আপনারা জানেন আজ যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে পুজো হয়েছে, তবে বাণী বন্দনায় একের পর এক বেনজির দৃশ্য তৈরি হয়েছে, কথা না বলে যাই কোথায়। ফলে এই বিতর্ক, পুজোকে ঘিরেও যে বিতর্ক, সেই বিতর্ক সহজে মিটবে? তার কারণ এই ঘটনায় বেশ কিছু থ্রেটের বিষয় সামনে আসে। সেগুলো কি পুজো মিটলেই মিটে যাবে, এ প্রশ্ন রাখছি। বাণী বন্দনায় বেনজির দৃশ্য, হাইকোর্টের নির্দেশে সশস্ত্র পুলিশের পাহারায় সরস্বতী পুজো খাস কলকাতায়। ভেতরে বিনা হাতে দেবী আর বাইরে বন্দুক হাতে পুলিশ। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। তৃণমূল নেতা মোহাম্মদ সাব্বির আলীর বিরুদ্ধে পুজোয় বাধা দেওয়ার অভিযোগ ওঠে, মামলা গড়ায় হাইকোর্টে। গোটা ঘটনায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রীর নির্দেশে রবিবার কলেজে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই মুহূর্তে আরেক বেনজির দৃশ্য, সরস্বতী পুজোতেও জাস্টিস স্লোগান। কেঁদে ফেললেন এক ছাত্রী, বাণী বন্দনার আর এক বেনজির দৃশ্য। সরস্বতী পুজোর পরে আমাদের এই প্রোটেকশন আর থাকবে না। আমরা এরপরে কি করবো? হ্যাঁ, আমাদের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে, যারা প্রতিনিয়ত কলেজে ঢোকে এবং আমাদের প্রতিনিয়ত হুমকি দেয়। এই বিষয়ে, এই অবস্থার বিষয়ে আমরা শিক্ষামন্ত্রীকে জানাতে চাই। আমাদেরকে থ্রেট এবং নেপথ্রেট দেওয়া হচ্ছে এবং বলছে বাঁশ দিয়ে তুলে মেরে, এবং হাতে বাঁশ তুলেও নিচ্ছে। তারা এতটাই সক্রিয় যে হাতে বাঁশ তুলেও নিচ্ছে। পুলিশ প্রোটেকশন রয়েছে, হাইকোর্টের অর্ডার পাস হয়ে গেছে, তারপরেও তারা এত পাওয়ারফুল কেন? অভিযোগ, এক তৃণমূল নেতার হুমকির জেরেই যাবতীয় সমস্যা।
তার জন্য এক কলেজে তিন জায়গায় পুজো হলো। ল কলেজের পুজো ক্যাম্পাসের ভেতরে, ক্যাম্পাসের বাইরে ডে কলেজের পুজো, আর চেয়ারে সরস্বতী প্রতিমা রেখে পুজো করলেন অধ্যক্ষ পঙ্কজ রায়। আমি তো বহিরাগত মুক্তই কলেজ চাই, এবং এটা সমস্যা হয়েছে তার জন্য। ছাত্ররা কোনো সমস্যা নয়, এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়, কুরুক্ষেত্র নয়, এটা বুঝতে হবে। সরস্বতী পুজো ঘিরে এমন চাপানুতোর আগে দেখেছে কি বাংলা? কেন এই পরিস্থিতি? শাসককে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রাচুলেশনস। উনি যে স্বপ্ন দেখেছিলেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবো, সেটাতে সফল হয়েছেন, তার জন্য তাকে আমরা কংগ্রাচুলেশনস জানাই। কারণ বাংলাদেশে যেভাবে পুজো হচ্ছে পুলিশি পাহারায় বা সেনাবাহিনীর পাহারায়, ঠিক সেরকম পশ্চিমবঙ্গে পুলিশি পাহারায় পুজো করতে হচ্ছে, বিশেষ করে সরস্বতী পুজো করতে হচ্ছে। এখানে আলামিন মন্ডল আর ওখানে সাবির আলী, মডেল এক, মডেল সব একই মডেল, জিহাদি মডেল। মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্রাত্য বসু গিয়েও তো ওখানে ঝামেলা থামাতে পারলেন না, কারণ এই গোটা ব্যবস্থাটা তৈরি হয়েছে কেউ কাউকে মানবে না বলে এবং নিজে ক্ষমতা দখল করবে বলে। তৃণমূলের নেতারা কেউ ডিফেন্স করছেন, কেউ পাল্টা আক্রমণ। পুজো হচ্ছে, কোর্টের নির্দেশে পুজো হচ্ছে, প্রিন্সিপাল নিজে আছেন, গভর্নিং বডি প্রেসিডেন্ট মালা রায় আছেন, আমরা পুজো দেখব, বেরিয়ে যাবো। চন্দ্র কলেজ নিয়ে যেটা দেখানো হচ্ছে ডাহা, মিথ্যা, সম্পূর্ণ ভুল। এক বিল্ডিংয়ে যেখানে একাধিক কলেজ আছে, বহু জায়গাতেই দেখা যায় ছেলে মেয়েদের মধ্যে একটা রেষারেষি হয়। যিনি কান্নাকাটি করেছেন তিনি খোঁজ নিলে দেখবেন হয়তো কলেজের নাটকেও তিনি কান্নার পাঠ করেন। তবে সাব্বিরকে সার্টিফিকেট দেননি রাজ্যের পুরমন্ত্রী ফেরহাদ হাকিম। ওটা আননেসেসারি একটা পাকা ছেলে এটা করেছে, কিচ্ছু পুলিশ টুলিশ লাগে না, ছেলেমেয়েরা যাচ্ছে পুজো করে। পাকা ছেলে দৌড়াতে বাগদেবী বন্দনায় বিভ্রাট, সমস্যারে বলছে মুখ্যমন্ত্রীর কলেজ। এর পুনরাবৃত্তি হবে না তো? অভিযুক্ত সাব্বির বলছেন, আমি আবারও বলছি, আমি দলের ডিসিপ্লিন কর্মী, আমাকে দল যখন বলবে আমাকে বলতে তখন আমি বলবো টোটাল। আমি তার আগে আমার প্রচারের দরকার নেই। শুধু তো পুজো বন্ধের হুমকি দেওয়ার অভিযোগ নয়, ক্যামেরার সামনে খুন ধর্ষণের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ছাত্রীরা। কোনো ব্যবস্থা হবে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাণী বন্দনায় বেনজির দৃশ্য নদিয়ার প্রাইমারি স্কুলেও দেখতে পাওয়া গিয়েছে। কাল পুজো, আজ থেকে পুলিশি পাহারা সেখানে। ভাবুন একবার পরিস্থিতিটা, কারণ এখানেও এক তৃণমূল নেতার ফতোয়া, পুজো করা যাবে না, জিহাদিদের উল্টো করে ঝুলিয়ে সোজা করব। হ্যাঁ, আমরা বলছি না, এই ভাষাতে আজ নদিয়ায় গিয়ে হুঁশিয়ারি দিয়ে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একবার দেখুন পরপর। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে। গৌরনিতাই প্রেমানন্দের। নদিয়ার নগরুখরায় স্কুলে সরস্বতী পুজো করতে না দেওয়ার হুমকি দিয়েছিলেন তৃণমূল নেতা আলিমুদ্দিন মণ্ডল। টিচার ইনচার্জকে 24 ঘন্টার মধ্যে বদলি করে দেওয়ার থ্রেটও দিয়েছিলেন তৃণমূলের বুথ সভাপতি। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টা রবিবার নগরুখরার সেই গ্রাম পঞ্চায়েতে গিয়ে সরস্বতী পুজো করে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক অসীম সরকার। শক্তি প্রদর্শন বললেন বিরোধী দলনেতা। এই জিহাদি শক্তিকে নির্মূল করতে হবে। আমরা হিন্দুরা জেগেছি, আমরা তাকত দেখানোর জন্যই নগর উখড়াতে আজকে পুজো করে প্রমাণ করে গেলাম কয়েকশো মিটার দূরে। কালকে স্কুলেও পুজো হবে পুলিশের উপস্থিতিতে। সোমবার পুজো, রবিবার থেকেই পুলিশি পাহারা গোলডাঙ্গা প্রাথমিক স্কুলের বাইরে। স্কুলে হবে বিনা পানির আরাধনা, তার জন্যই প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে, নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কারণ এই স্কুলের মধ্যেই তো হুমকি এসেছিল প্রধান শিক্ষককে যে বদলি করে দেওয়ার, বিনা পানির আরাধনা করতে গেলে বিপত্তি। পুলিশের উপস্থিতিতে পুজো, বাইরের কেউ ঢুকতে পারবে না, আক্ষেপ স্থানীয়দের। সব ঠাকুরের মন্দির আছে, সরস্বতী ঠাকুরের কোনো মন্দির নেই। সরস্বতী ঠাকুরের মন্দির হচ্ছে স্কুল। পুজোটা আমরা চাইছিলাম একটু জাঁকজমকপূর্ণ করে হোক, আনন্দ করে হোক, কিন্তু সেটা শুনলাম প্রশাসনিক নিরাপত্তার বেষ্টনীতে স্কুলের মধ্যে হবে। এই পরিস্থিতির জন্য রাজ্য প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন বিরোধী দলনেতা। এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে। যশোরে, ওপারের যশোরে, সেখানেও পুলিশ দিয়ে, আর্মি দিয়ে পুজো হচ্ছে।
আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে, তাও হাইকোর্টের হস্তক্ষেপে। স্কুলের সরস্বতী পুজো বন্ধের হুমকি শুধু অভিযোগ নয়, ভাইরাল ভিডিওতেই সবটা স্পষ্ট। এমন হাতিয়ার হাতে পেয়ে হরিণঘাটা বিধানসভায় দাঁড়িয়ে 26-এর প্রচার খানিকটা সেরে এসেছেন বিরোধী দলনেতা। 39% হিন্দু ভোট দিয়েছে। আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। হিন্দু সরকার হবে, জিহাদি মুক্ত বাংলা করব, উল্টো দিকে ঝুলাবো, সোজা করার কাজ করুন। শুভেন্দুবাবু সম্পূর্ণ ধর্মীয় মেরুকরণ, ধর্মের ভেদাভেদের উপর রাজনীতি করতে চাইছেন। তারা বুঝে গেছেন যে উন্নয়নের রাজনীতিতে বিজেপি বাংলায় রিজেক্টেড, আর হিন্দু মানেই বিজেপিকে ভোট দেবে, এটা আপনারা ভাবলেন কি করে? হিন্দু রাষ্ট্রের সওয়ালও করেছেন বিরোধী দলনেতা। হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত এবং সনাতন বোর্ড ইমিডিয়েট তৈরি হওয়া উচিত। রবিবার পুজোয় বাধা পড়লে কি করবে বিজেপি, সেই কর্মসূচিও নগরুখরায় দাঁড়িয়ে বলে এসেছেন শুভেন্দু। যদি পুজোর ব্যবস্থা না হয় তাহলে অসীম সরকারের নেতৃত্বে পরশুদিন থানা ঘেরাও। আলিমুদ্দিন কি আর দুঃসাহস দেখাতে পারবেন? মহাদেব ও তুষারের রিপোর্ট, TV9 বাংলা। বিনা মেঘে মদন মিত্র, কেন বলছি, কামারের একঘা দিলেন কামারহাটির বিধায়ক। হেয়ালি নয়, তৃণমূলের প্রার্থী পদ বিক্রি হয় তিনি বলছেন। TV9 বাংলাকে একথাই বললেন, এক্সক্লুসিভ একথাই বললেন মদন মিত্র। আর এই বাজারে এই বক্তব্য তোলপাড় ফেলবে একথা আমি আর আলাদা করে কি বলি, দেখুন কি বলেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রায় ত্রিস্তর পঞ্চায়েতের প্রায় 80,000 পদের প্রার্থী বাছাই হয়েছে। রাজ্যবাসী এটাই জানেন, কিন্তু মদন মিত্র তো নতুন তথ্য দিলেন। পশ্চিমবঙ্গে নাকি পঞ্চায়েত সদস্য হলে টাকা দিতে হয়। তিনি বলছেন যে জেলা বা পঞ্চায়েতের একটা সদস্য হওয়ার জন্য টাকা দিচ্ছে সর্বত্র। পঞ্চায়েতে জেলার জন্য টাকা দিচ্ছে, আমার বাড়ির জন্য টাকা দিচ্ছে, তোমার বাড়ির জন্য টাকা দিচ্ছে, মানে যে কোনো সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিচ্ছে। এমন অবস্থায় গেছে বাংলার মুখ্যমন্ত্রী তিনি মনিটরিং মিটিংয়ে ওপেনলি থ্রাশ করছেন। কিন্তু যদি কেউ বলেন টাকাটা মমতা ব্যানার্জির, কোনো প্রশ্নই আসে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্দেহের তালিকার বাইরে রাখছেন মদন মিত্র। তাহলে কি আর কেউই তাঁর কাছে সন্দেহের ঊর্ধ্বে নন? পদটা তো দেবেন সর্বোচ্চ নেতৃত্ব, পদটা তো শীর্ষ নেতৃত্ব বা জেলা নেতৃত্ব দেবেন, মানে তাহলে তো করাপশনটার মধ্যে জেলা নেতৃত্বের একাংশ যুক্ত হয়ে যাচ্ছেন। সেটা হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় জেলা কমিটির পদ দেবেন। এখন কে মন্ত্রী হবে না হবে এবার ধরুন, এবং আমি খালি চাইছি আমার কটা লোক এই টাকা দিবি, আজকে 10 লাখ দিবি, তোকে সেক্রেটারি করবো, এরপর তোকে পঞ্চায়েতের টিকিট দেবো, কাউন্সিলরের টিকিট দেবো, কেউ কেউ বলছেন MLA-র টিকিট দেবো। MLA-র টিকিটের এখন দর কত যাচ্ছে? যে যেমন পাচ্ছে তাকে হাঁকছে, কিন্তু সেটা সম্ভব হবে না। না তবু মানে আমি তো শুনে খুব অবাক লাগছে, কারণ ওপেনলি বলছেন। হ্যাঁ, ওপেনলি বলছে। শুধু জনপ্রতিনিধির পদ নয়, দলীয় পদও নাকি বিক্রি হচ্ছে। কারণ তৃণমূলের পদাধিকারী হলে যা খুশি তাই করা যায়, পুলিশ ছোঁয় না, বলছেন মদন মিত্র। তৃণমূলের পদ পাওয়ার জন্য এখন একটা সরকারি চাকরি WBCS অফিসার গেজেটেড অফিসারের থেকে বেশি মূল্যবান, মোস্ট কস্টলি, লাক্সারিয়াস, যেমন পাচ্ছে। একটা চাকরি দেওয়ার নাম করে একটা দলে পদ পাওয়ার জন্য কেউ 5 লাখ চাইছে, কেউ 10 লাখ চাইছে। টাকার কি ভ্যালু আছে? যে সম্প্রদায়ের হাতে কালো টাকা রয়েছে, যারা ঘুরে বেড়াচ্ছে তৃণমূলে একটা মুখে ছাপ লাগিয়ে, কোনোভাবে কোনোদিন যদি দিদিকে একবার প্রণাম করা বা অভিষেকদার পাশে বা মদনদার পাশে বা কাউর পাশে একবার দাঁড়িয়ে যেতে পারি, হয়ে গেল। এলাকার পুলিশের 7 খুন মা পুলিশের কাছে কেস গেলে বলছে এই দেখুন আমি তৃণমূল কংগ্রেস করি। দুর্নীতির খবর আছে মুখ্যমন্ত্রীর কাছে, হেয়ালি করলেন কামারহাটির বিধায়ক। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কি দুর্নীতির কথা জানেন, যে পদ দেওয়ার নাম করে টাকা নেওয়া হচ্ছে? কি জানেন আমি জানি না, তবে যিনি সর্বোচ্চ ক্ষমতায় আছেন তিনি সব খবর রাখেন না, এই কথাটা বলার মতো আমার মধ্যে একটা মূর্খতাই প্রকাশ পায়। নিজেদের গোল লক্ষ্য করে এতগুলি সেম সাইড শট মেরেছেন মদন মিত্র। কত ঠেকাবেন কুণাল ঘোষ? আমি জানি না, মদনদা বোধহয়
মদনদার কোনো কথা বলেছেন, রসিকতা করেছেন, বা একটা ব্রডার কিছু রাজনীতি বোঝাতে গিয়ে কোনো উদাহরণ দিয়েছেন, সেটা সব দলকেই হয়তো মিন করেছেন। আমি পুরো বিষয়টা জানি না, আমি বলতে পারবো। চিটফান্ড দুর্নীতির তদন্তে গ্রেফতার হয়েছিলেন মদন মিত্র। তার মুখ থেকে এই অভিযোগ, বিরোধী শিবিরের তো লুফে নেওয়ার কথা। বাম বিজেপি কতটা আগ্রহী? মিত্র আজকে দাবি করছেন সেটা বড় কথা না, আমরা বহুদিন ধরে দাবি করছি যে তৃণমূলের নেতারা তারা হচ্ছে যে গরিব মানুষের টাকা লুট করে নেতা হয়েছে। গোটা তৃণমূলের দলের ওপর থেকে নিচ অব্দি 75-25 বখরার যে ভাগ, এই নিয়োগ দুর্নীতি, সারদা নারদা, গরু পাচার, কয়লা পাচারে, তার ফলে গোটা তৃণমূল দলটা দাঁড়িয়েছে দুর্নীতি তন্ত্রের ওপর। ওই দলে থেকে উনি ওখানে গিয়ে গলা উঁচু করে কি লাভ? কিছু না হলে পরে কমসে কম বাড়িটা ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকুন, ধর্মকর্ম করুন, গীতা পাঠ পড়ুন, মহাভারত পড়ুন, তাও কারো কাজে লাগবে, পরকালটা ভালো হবে। মদন মিত্র কি দলকে অস্বস্তিতে ফেললেন, নাকি সরস্বতী পুজো ঘিরে যে অস্বস্তি ছড়িয়েছে সেদিক থেকে নজর ঘোরাতে নকল বোমা ফাটালেন? এই প্রশ্নটা উঠতে শুরু করেছে, কারণ রাজনীতিতে কিছুই অসম্ভব নয়। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা। কাঁকুরগাছিতে পথ দুর্ঘটনা, 4 জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, লরিতে ধাক্কা মারে বেসরকারি বাস, লরির সঙ্গে বেসরকারি বাসের ধাক্কা, রং রুটে বাস ঢুকে পড়ায় বিপত্তি বলে জানা যাচ্ছে। আমার সহকর্মী আব্দুল আজিজ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। আজিজ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, 79B যে বাস মধ্যমগ্রাম এক্সপ্লানেড ভাড়া বাবুঘাট হয়ে যায়, এই বাস কাঁকুরগাছি রেল ব্রিজের নিচে একটি ট্রাকের সঙ্গে একেবারে সামনাসামনি সংঘর্ষ করে এবং স্থানীয় যেমনটা জানাচ্ছে যে এই বাস রং রুটে ঢুকে এই ট্রাকের সঙ্গে একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। যদিও এই যে অ্যাক্সিডেন্ট গুরুতর কিছু নয়, 3 জন মাইনর ইনজুরি নিয়ে ইএসআই হাসপাতালে ভর্তি হয়েছে। ড্রাইভার এবং বাকিদেরকে পুলিশ আটক করেছে ইতিমধ্যেই। এবং এখন রাস্তায় বিস্তীর্ণ জ্যাম, তার কারণ এখন ট্রাকের লম্বা জ্যাম, তার ফলে সাধারণ মানুষকে যথেষ্ট ভোগান্তির শিকার হতে হচ্ছে। এবং এখন এই যে বাস এবং যে ট্রাক রয়েছে সেই পরিস্থিতিতে পরিষ্কার করার কাজ করছে পুলিশ। এবং স্বাভাবিকভাবেই রাস্তায় ব্যাপক পরিমাণে ট্রাফিক রয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি। তবে এই অ্যাক্সিডেন্টে গুরুতর কারণ চোট কিছু লাগেনি, যাদের ইনজুরি হয়েছে তাদেরকে ইএসআই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ধন্যবাদ আব্দুল। আপনারা দেখছেন সেই ছবি, দুর্ঘটনার পরবর্তী ছবি। কাঁকুরগাছিতে পথ দুর্ঘটনায় 4 জন আহত হয়েছেন। রং রুটে বাস ঢুকে পড়ে বেসরকারি বাস, সেই বাসটি ধাক্কা মারে কি লরিতে। আজ শুভেন্দু অধিকারী তৃণমূলের একটা পুরনো কুরুক্ষেত্রের কথা মনে করিয়ে দিয়েছেন। হরিণঘাটায় বিরোধী দলনেতা বলেছেন যে অভিষেক আসার পর নব্য তৃণমূল তৈরি হয়েছিল, নব্য তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছিলাম শুভেন্দু বলছে। তাহলে কি আবারও ঘুরিয়ে অভিষেককেই নিশানা করলেন নতুন করে এই নব্য তৃণমূল নিয়ে শুভেন্দু অধিকারী? আসুন শুনি। রবিবার হরিণঘাটায় গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরস্বতী পুজো করার ফাঁকে পুরনো দলকে আক্রমণ। আগে দুটো তৃণমূল ছিল, আদি তৃণমূল, নব্য তৃণমূল। আমি যখন তৃণমূলে ছিলাম 11-র পরে নব্য তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছি। 2011 সালে তৃণমূলের সাংসদ শুভেন্দু, দৌড়দণ্ড প্রতাপ নেতা, সেই তিনি দলেরই একাংশের হাতে আক্রান্ত। কার এত সাহস হলো? কথায় কথায় তার ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু। আগে দুটো তৃণমূল ছিল, আদি আর নব। ভাইপো আসার পরে নব হয়েছে লাল চুল কানে দুল। তবে কি ঘুরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই ফের নিশানা করলেন? কারণ শুভেন্দু দুবারের বক্তব্য জুড়ে দিলে 2-2 4ই হয়। ভাইপো আসার পরে নব হয়েছে লাল চুল কানে দুল। আমি যখন তৃণমূলে ছিলাম 11-র পরে নব্য তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছি। অতীতের কথা টেনে নিশানায় প্রথম নয়, ইদানিংকালে দল ছাড়ার কারণ হিসেবে বারবার অভিষেকের নাম করেছেন শুভেন্দু, কখনো সরাসরি কখনো ঘুরিয়ে। যেমন গত নভেম্বরে বলেছেন, আমি ভারতীয় জনতা পার্টি করতে এসেছি দুটো কারণে। মমতা ব্যানার্জির দুর্নীতিগ্রস্ত ভাইপোর নেতৃত্ব মানব না বলে, আর রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি যা বাংলায় বিপন্ন, সেই বিপন্নতা থেকে বাঁচার জন্য, কিছু চাওয়ার পাওয়ার জন্য আসিনি। গত অগাস্টেও বলেছেন, মমতা ব্যানার্জির চোখের বালি শুভেন্দু অধিকারী, আর তার ভাইপোর শত্রু তো আজকে নই আমি। ও ভাইপো মনে করে যে
ওর পলিটিক্যাল এগোনোর ক্ষেত্রে একমাত্র বাধা দলের ভিতরেও আমি ছিলাম। সেই জন্য ম্যাথুকে আমদানি করা, সেই জন্য কেডি সিংয়ের মাধ্যমে দলের ভিতরে থাকা 13 জন নেতাকে ফাঁসানো, সবাই জানে। দল ছাড়ার কারণ হিসেবে মমতা অভিষেকের কথা বলেছিলেন তার ঠিক 1 বছর আগেও। তার মানে আমি যে ইস্যুতে পার্টি ছেড়েছিলাম, ইটস নট এ পলিটিক্যাল পার্টি, ইটস এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, অনলি আন্টি অ্যান্ড হার নেফিউ। শুভেন্দুর রবিবারের মন্তব্য নিয়ে অভিষেকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দিল্লি থেকে ফিরে কিছু না বলেই বিমানবন্দর থেকে বেরিয়ে যান অভিষেক। তবে এর আগে শুভেন্দুকে তৃণমূলের লক্ষ্মী বলে কটাক্ষ করেছেন অভিষেক। শুনুন, ও তৃণমূলের লক্ষ্মী, ও বিজেপিতে যত থাকবে বিজেপি তত মায়ের ভোগে যাবে। ও বিজেপিতে যত থাকবে তত বিজেপি মায়ের ভোগে যাবে। এমনিতে শনির দশা চলছিল, ও ঢোকার পর রাহু আর কেতু দুটোর দশাই সংযোজিত হয়েছে। অভিষেক না বললেও কুণাল বলেছেন শুভেন্দুকে কুণালের খোঁচা। শুভেন্দুবাবু তিনি তৃণমূলের সমস্ত রকম সম্মান ছিল তার, ক্ষমতা ছিল তার, তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি বিজেপিতে গিয়েছেন। এখন উনি কখন কি বলছেন, কাকে আক্রমণ করছেন, অ্যাকচুয়ালি ওনার শত্রু বিজেপির মধ্যেই বেশি। 2020 ডিসেম্বরে তৃণমূল ছাড়েন শুভেন্দু অধিকারী। 4 বছরের বেশি সময় পার, তবু তাল ঠোকাঠুকি অব্যাহত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আদিবাসী কিশোরীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার ছাতনা থানার ঝাঁটি পাহাড়ি এলাকায়। প্রাথমিক তদন্তে অনুমান খুন করা হয়েছে ওই কিশোরীকে। গতকাল বাড়ির গরু চড়াতে গিয়ে ওই কিশোরী বাড়ি না ফেরায় শুরু হয়ে যায় খোঁজ। সন্ধ্যায় গ্রামের অদূরেই একটি জমিতে কিশোরীর মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আজ বাঁকুড়া মেডিকেল কলেজে কিশোরীর ময়না তদন্ত হয়েছে। মৃতদেহ দেখে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শ্বাসরোধ করে ওই কিশোরীকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় স্থানীয় সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আর এই গোটা ঘটনায় খুনের মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমি যাই দেখতে পাইছি, মানে এমনি সোজা করে শুয়ে আছে, তো ছেলেটা মারা গেছে, ওটা আমি দেখতে পাইছি। কি হয় মারা গেল? ও তো বগালে গিয়েছিল, তো আমি কি করে জানবো স্যার সেটা? হ্যাঁ, ও তো মেরে দিয়েছে। বলি উল্টা উল্টি করে দেখেছিলে কি হয়েছে না হয়েছে? বলছে হ্যাঁ উল্টা উল্টি করে দেখেছিলাম, কিন্তু সেরকম কোনো আঘাত দেখতে পাই নাই, কিন্তু রক্ত বমি করি। তিলোত্তমা খুন ধর্ষণের ঘটনায় নতুন করে ট্রায়ালের দাবি করেছে তার পরিবার। ঘটনার তদন্তে অসন্তুষ্ট নির্যাতিতার মা বাবা। 5ই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানি, সেদিন রিট্রায়ালের জোরালো দাবি করা হবে, এমনটাই জানিয়েছেন তিলোত্তমার পরিবারের আইনজীবী তড়িৎ ওঝা। যারা যারা এই ব্যাপারে মানে জড়িত তাদের সবাই তদন্তের আওতায় আসুক এবং বিচারের মধ্যে এসে কঠোর শাস্তি পায়। একা সঞ্জয়ের ফাঁসি দিয়ে আমাদের এই ব্যাপারটা সমস্যার সমাধান হবে না, এবং আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি এর সঙ্গে অনেকে জড়িত, এবং তার জন্যেই কতগুলো যে শিয়ালদা কোর্টে যে রায় বেরিয়েছে সেখানে কতগুলো বক্তব্য শিয়ালদা কোর্ট থেকে উঠে এসছে। তাতেও তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এর সঙ্গে অনেকে জড়িত আছে, এবং সেটাকে চাপা দেওয়ার জন্যে কলকাতা পুলিশের প্রশাসন এবং কলকাতা পুলিশের যিনি প্রধান তিনি পর্যন্ত চেষ্টা করেছেন যাতে তাদের আড়াল করা যায়।